জিলা খান মিম এবং আতিক মেসবা লগ্ন চলে যাব তাদের কাছে। যুথিকা, বুদ্ধিজীবী দিবস কিন্তু পালিত হচ্ছে, সে সঙ্গে এই 14ই ডিসেম্বর শহীদ হওয়া সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা সকলেই এই রায়ের বাজার বধ্যভূমি থেকে। সেই সঙ্গে বীরপুর বধ্যভূমিতেও সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। লগ্ন, আপনার মনে আসছে নিশ্চয়ই মেজর জেনারেল রাও ফরমান আলীর কথা, যিনি এই যে পুরো মূল যেই নকশাটি এই পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে যিনি মূল নকশাটি করেছিলেন, যারা বুদ্ধিবৃত্তিক মানুষ রয়েছেন এই বাংলায় তাদেরকে হত্যা করার জন্য। এবং এই হত্যাটা কিন্তু আসলে যে শুধুমাত্র 14ই ডিসেম্বরই হয়েছে তা বলা যাবে না। এই পরিকল্পনাটা কিন্তু সেই মুক্তিযুদ্ধ শুরুর আগে থেকেই তাদের ছিল, অর্থাৎ 25শে মার্চ 1971 সালে যেই কালো রাত আমরা বলি, সেই রাত থেকেই কিন্তু সেই ধ্বংসযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ তারা শুরু করেছিল। সর্বশেষ আসলে তারা যখন বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় হতে চলেছে, তখন তারা শেষ ঘা হিসেবে এই সুযোগটা কাজে লাগিয়েছে বলা চলে। 10 ডিসেম্বর থেকে তারা সুপরিকল্পিতভাবে এটি শুরু করেছিল এবং 16 ডিসেম্বরের পরে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির 2টি পৃষ্ঠায় কিন্তু এই মেজর জেনারেল রাও ফরমান আলীর কথা উঠে এসেছে, সেই সঙ্গে আশরাফুজ্জামান খানের কথা উঠে এসেছে। আমরা এরকম বিভিন্ন নাম দেখেছি পাক বাহিনীর পক্ষ থেকে। এবং যেই ডায়েরির কথা বলছিলাম, সেই ডায়েরির 2টি পাতা জুড়ে কিন্তু এরকম বিভিন্ন তালিকা ছিল বুদ্ধিজীবীদের, যাদেরকে হত্যা করতে হবে, তাদের বাড়ির নাম ছিল এবং কিভাবে হত্যা করা হবে, কোথা থেকে ধরে নিয়ে কোথায় নিয়ে আসা হবে। তখন কিন্তু মিরপুর, রায়ের বাজার, এই যে আশেপাশের এলাকাগুলো, সেই এলাকা মোহাম্মদপুর, রাজারবাগ, এই ধরনের এলাকায় তাদেরকে চোখ বন্ধ করে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে এসে অমানবিক অপাশবিক নির্যাতন করে তারপরে এই বধ্যভূমিগুলোতে এনে তাদেরকে হত্যা করা হয়েছে। নিঃসন্দেহে আপনি যেমনটা আসলে বলছিলেন যে পুরো জায়গাটিতে ভৌগোলিক সত্যতা যদি আমরা বিচার বা বিবেচনা করি, এই জায়গাটায় কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভরতা আছে, অর্থাৎ সেই সময়কার জনপদের বিস্তৃতিও কিন্তু পুরো এই এলাকাটা জুড়েই ছিল। এবং আরেকটি বিষয় বলতে চাই, আপনি যেহেতু বলছেন যে ডায়েরির কথা বলছিলেন, যে কোনো জাতির গণহত্যার নেপথ্যেই কিন্তু বড় পরিকল্পনা থাকে। এবং যখন ঢাকা কেন্দ্রিক রাজনীতি শুরু হলো, যখন পূর্ব বাংলার মানুষ নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার হওয়া শুরু করলো, তখন কিন্তু নতুন করে নিজেদের অবস্থান জানান দিতেই বাঙালির যে অবস্থান, সেটি কিন্তু আসলে খুবই দৃঢ়ভাবে আসলে ফুটে ওঠে। তো এই জায়গা থেকে বিষয়টি নিশ্চিত করবার জন্যই কিন্তু একটা নতুন পরিবর্তন এবং পরিবর্ধন প্রত্যাশা করছিল, যেহেতু শোষক গোষ্ঠী নানানভাবে আমাদেরকে নিষ্পেষিত করে রাখার জন্য, অসহায় করে রাখার জন্য, বঞ্চনার শিকার করানোর একটা প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার সাথে যে কষাঘাত, সেই কষাঘাতই কিন্তু হচ্ছে জাতির যে বীর সন্তান তাদেরকে হত্যা করার বিষয়। আর আপনি দলিলের কথা বলছেন, বিভিন্ন সময়, অর্থাৎ 1971 সালের এই 14ই ডিসেম্বর এই ঘটনার পরে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে কিন্তু এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে। বিভিন্ন দলিল বিভিন্ন কথা বলেছে। আমরা জেনেছিলাম যে 1972 সালে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে একটা দলিল প্রকাশ করেছিল। এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধের পরেও যে এই যে বুদ্ধিজীবীদের হত্যা, সেটি কিন্তু থেমেছিল না। অর্থাৎ যাদেরকে আগে হত্যা করা ছিল, অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি, অনেকের নিথর দেহ এই বধ্যভূমিগুলোর আনাচে কানাচে পড়ে থাকতে দেখা গিয়েছে বিজয় দিবসের পরেও। এবং তারপর আসলে আমরা দেখেছি 10 জানুয়ারি 1972 সালে পরিচালক জহির রায়হানকে হত্যা করা হয়েছিল। এই যে হত্যাকাণ্ড, সেগুলোও কিন্তু এই 14ই ডিসেম্বরের হত্যাকাণ্ডের অন্তর্গতই ছিল। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত যুথিকা এই বধ্যভূমি থেকে সর্বশেষ। এবং আমরা বলছিলাম প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সংগঠনের নেতাকর্মীরা আসছেন, সদস্যরা আসছেন এবং রাজনৈতিক দলগুলো থেকেও তাদের নেতাকর্মীরা আসছেন। সকলে ফুলের শ্রদ্ধা জানাচ্ছিলেন আজকে শহীদ হওয়া 1971 সালে যারা বুদ্ধিজীবীরা রয়েছিলেন, তাদেরকে প্রাণ ভরে স্মরণ করছিলেন। এই ছিল যুথিকা আমাদের কাছে সর্বশেষ। পরাজয় নিশ্চিত জেনে মুক্তচর্চার পথকে রুদ্ধ করতে 1971 সালের এদিন জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী।